সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি লকডাউনে সবাই বাসায় আছো এবং বেশ ভালোই আছো। আমরা প্রত্যাশা করি আমাদের শিক্ষার্থীরা সর্বদাই যেন ভালো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিষয়ে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমি আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সবাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল আছি। সে কারণে আজকে আমরা জীববিজ্ঞান বিষয়ের এমন একটি অধ্যায়কে আমরা আলোচ্য বিষয় রেখেছি, সেটি হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক, বর্তমান সময়কালের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক। সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, যার নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। এর কারণ হচ্ছে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। আজকে আমার প্রথম সাক্ষাৎ, প্রথম ক্লাস, যাতে এই অধ্যায়ের এই অংশটি আমাদের বর্তমান যে সময়, অসম্ভব একটা কঠিন সময় আমরা পার করছি, তার সাথে কিছুটা রিলেটেড। কারণ আমরা জানি করোনা ভাইরাসের কারণে মানব দেহে যে অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি হচ্ছে শ্বসনতন্ত্রের সবচেয়ে প্রধান অঙ্গ ফুসফুস। এই কারণে আজকে আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার নাম হচ্ছে শ্বাসক্রিয়া, ব্রিদিং, অর্থাৎ ফুসফুস কিভাবে প্রশ্বাস নিবে আর কিভাবে নিঃশ্বাস ত্যাগ করবে। এতে আমাদের বক্ষপিঞ্জরের কি অবস্থা হবে, ফুসফুসের কি অবস্থা হবে, সেই জিনিসটা আজকে আমরা অবলোকন করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে যাই। আমি তোমাদের মূলত আজকে পড়াবো সেটা শ্বাসক্রিয়া। কিন্তু শ্বাসক্রিয়াতে যাওয়ার আগে আমরা একটু খুব দ্রুত আমরা শ্বসনতন্ত্রের একটি কনসেপ্ট আমরা আগে নিয়ে নিতে পারি খুব দ্রুত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি এখন বোর্ডে তোমাদের খুব সহজভাবে খুব দ্রুত একটি শ্বসনতন্ত্রের ধারণা দিতে চাই। তারপর আমরা ডিরেক্ট চলে যাব আমাদের আজকের যে আলোচ্য বিষয় শ্বাসক্রিয়া, সেটিতে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমি যেটা এখন তোমাদের দেখাচ্ছি সেটা আমি একটু দ্রুত চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, এখানে যে অংশগুলো দেখাচ্ছি আমি, সেগুলোকে আমি একটু তোমাদের চিহ্নিত করে দেখাবো। এখানে যে অংশটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ট্রাকিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বসনতন্ত্রের জন্য এটি ট্রাকিয়া। তারপর কি আছে দেখো, এর উপর যে অংশটি আছে সেটা হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র, কেমন, ষড়যন্ত্র নয়, স্বরযন্ত্র। এরপরে দেখো, এখানে ট্রাকিয়ার সাথে, ট্রাকিয়ার ভেতর যে রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, বলয় আকৃতির যেটা দেখা যাচ্ছে, এটা এক পাশ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু অন্য পাশে উন্মুক্ত থাকে, এই জন্য এটাকে অর্ধ বলয় আকার বলা হয়। এটা আসলে কি? এটি হচ্ছে কার্টিলেজ, অর্থাৎ তরুণাস্থি। কেমন, এই অংশটি তারপর আমি একটু দেখাই দিই, ট্রাকিয়ার সাথে যাই। এটা হচ্ছে কি তরুণাস্থি। হ্যাঁ, এখন দেখো, আমরা যদি একটু দেখি, একটু দূর থেকে একটু দূর সরে দিই, এটা হচ্ছে ফুসফুস। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি কিন্তু উভয় পাশ আঁকছি না, এক পাশটা দেখাচ্ছি যাতে আমার চিহ্নিত করতে যেন সুবিধা হয়। কেমন, তাহলে দেখো, এরপর এখানে যেটি ঢুকেছে, এই যে আমরা দুই পাশে দেখেছি যে শ্বাসনালী যেটি বা ট্রাকিয়া যেটি, সেটি দুই ভাগে বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করেছে। এই প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত আগের যে অংশটি তাকে আমরা বলবো কি ব্রঙ্কাস। আচ্ছা, এখন দেখো, এটা ঢুকে কি হয়, এখানে প্রবেশ করে, এটা প্রবেশ করে
অনেকগুলো অংশে বিভক্ত হবে। এই দেখো বিভক্ত হয়ে এগুলোর সাথে যুক্ত হবে কিছু কি এরকম বায়ুথলি, যেগুলোকে আমরা অ্যালভিউলাস বলি। এগুলো আবার এক বছর বহু বছরের বিষয় আছে। যেহেতু আজকে আমাদের পড়া শ্বসনতন্ত্র নয়, শ্বসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্রিদিং, যেটা শ্বাসক্রিয়া। এই কারণে আমরা এখানে খুব বেশি সময় দিব না, আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে কি বায়ুথলি বা অ্যালভিউলাস। এটাকে আমরা কি বলবো? অ্যালভিউলাস। এখান দিয়ে দেখাই আমি অ্যালভিউলাস। অ্যালভিউলাস দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই জায়গা এখানে যে অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রঙ্কিউল। এই নালীগুলো যেগুলো বিভক্ত হয়ে এখানে ছড়িয়ে গেছে তার নাম হচ্ছে কি ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল। আর এখানে আমরা ফুসফুসের এই অংশটিকে আমরা বলতে পারি কি ফ্লুরা পর্দা। ফ্লুরা পর্দা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি শ্বসনতন্ত্রের যে সমস্ত অংশগুলো, যে সমস্ত অঙ্গ নিয়ে শ্বসনতন্ত্রের গঠন হয় সেগুলো আমরা মোটামুটি আমাদের সামনে চলে এসছে। এখানে আরেকটা জিনিস আছে যেটা আসলে আমি একটা দেখিয়েছি, এই কারণে দেখানো খুব কঠিন হবে, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে কি ফুসফুসের অর্থাৎ বক্ষ গহ্বরের নিচে উদর গহ্বরের উপরে যে অংশটি আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বাসক্রিয়ার জন্য, যার নাম হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বাসক্রিয়ার জন্য, যেটিকে আমরা কি বলবো? আমরা ডায়াফ্রাম বলবো। কি বলবো এটাকে? ডায়াফ্রাম। তাহলে এটাকে আমরা বললাম কি ডায়াফ্রাম। আচ্ছা, এটা একটা পেশি। আর দেখো এখানে যে অংশটি আছে, এখানে যে অংশটি থাকবে সেটিকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাও একটা পেশি। পেশির সাথে যেটা দেখানো যাচ্ছে, দেখো এই অংশটি হচ্ছে কি? এই অংশটির নাম হচ্ছে, যেটা আমি একটু ব্ল্যাক করে দিয়েছি ডট ডট, সেগুলো হচ্ছে এই যে আমাদের বক্ষপিঞ্জরে যে অস্থিগুলো আছে, যেগুলোকে আমরা রিবস বলি, সেই বক্ষপিঞ্জরের অস্থিগুলো, যাকে আমরা পরশুকাও বলি। পরশুকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্য কোন একদিন এই শ্বসনতন্ত্রের বিষয়টিকে আমরা একে চিহ্নিত করে আরো নানান আঙ্গিকে প্রত্যেকটি অংশকে ভেঙে ভেঙে আমরা আলোচনা করতে পারবো। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি শ্বাসক্রিয়া, এই কারণে আমরা ওইদিকে আমাদের আজকে আলোচনাকে সীমিত রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই যেহেতু আমরা শ্বসনতন্ত্রের একটি অংশ নিয়ে আলোচনা করব, এই কারণে আগেই আমরা পরিচিত হয়ে নিয়েছি শ্বসনতন্ত্রটি কি। শ্বসনতন্ত্র আসলে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের সাথে জড়িত যতগুলো অর্গান আছে সবগুলোকে একসাথে আমরা শ্বসনতন্ত্র হিসেবে কি করি? চিহ্নিত করি। সবকিছুকে মিলিয়ে আমরা কি বলছি? শ্বসনতন্ত্র। তাহলে এটা হবে মানব শ্বসনতন্ত্র। আমাদের যে মানব শ্বসনতন্ত্র আছে সেই ছবিকে আমরা খণ্ডিত করে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যদি একটু খেয়াল করি, এদিক দিয়ে বায়ু প্রবেশ করে সোজা চলে আসবে কোথায়? এই ব্রঙ্কাসের ভেতর দিয়ে ব্রঙ্কিউল হয় আমাদের বায়ু থলিতে। ঠিক আছে, যেটা আমরা কিছু পর দেখার চেষ্টা করব কিভাবে আমাদের এই ফুসফুস এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনকে প্রশ্বাস বায়ু হিসেবে গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইডকে নিঃশ্বাস বায়ু হিসেবে কিভাবে ত্যাগ করবে। তবু আমরা এখানকার একটা অংশকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটা বায়ুথলিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কেমন দেখাবে? একটা বায়ুথলিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এই পথ দিয়ে কি ঢুকছে? অক্সিজেন ঢুকছে। অথবা আমরা বলতে পারি এই পথ দিয়ে কি বেরিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ফুসফুসের এই চেম্বার থেকে কার্বন ডাইঅক্সাইডটি বেরিয়ে যাচ্ছে। আবার একই পথ দিয়ে কি প্রবেশ করছে? অক্সিজেন প্রবেশ করছে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন প্রবেশ করছে, খুবই মজার বিষয় হচ্ছে এই বায়ুথলি বা এই প্রত্যেকটি চেম্বার বা অ্যালভিউলাসের সাথে কি আছে?
আছে কৈশিক জাল বা কৈশিক জালিকা বা কৈশিক নালী। এখানে আমি যেটা দেখিয়েছি এটি হচ্ছে একটি কৈশিক নালী। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা জানো এগুলো কৈশিক নালী। প্রিয় শিক্ষার্থী দেখো এই কৈশিক নালীর এই পথ দিয়ে দেখো এই পথ দিয়ে কি প্রবেশ করছে, আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করলে তোমরা বুঝতে পারবা এই শেডগুলো বা এই বৃত্তাকার অংশগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমি একটু ব্ল্যাক করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে হার্ট থেকে কি হয়, কার্বন ডাইঅক্সাইড গুলো যখন ফুসফুসে আসে রক্তের সাথে যখন এই কার্বন ডাইঅক্সাইড বাহিত ব্লাড যখন এখানে আসবে কৈশিক জালের মাধ্যমে সেগুলো কোথায় এই চেম্বারগুলো চারপাশে দেখো এই চেম্বারগুলোকে ঘিরে রাখবে। অর্থাৎ এই বেলুনের মতো বা আঙ্গুর ফলের মতো যে বায়োকুটুরিগুলো আছে অ্যালভিওলাসগুলো আছে তার চারপাশে হিউজ পরিমাণে কি আছে, রক্ত নালিকা আছে, সূক্ষ্ম রক্তবাহিকা আছে, যাকে আমরা কি বলছি কৈশিক জাল বা কৈশিক নালী বলছি। তাহলে এর ভেতর দিয়ে যেই কার্বন ডাইঅক্সাইড গুলো আসবে সেগুলো কি হবে, ব্যাপন প্রক্রিয়ায় কি এক্সচেঞ্জ হবে, কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসবে। ঠিক একই সময় অক্সিজেন কোথায় আসবে, অক্সিজেন দেখো আমি অক্সিজেন গুলোকে এইভাবে করে দেখাচ্ছি, এইভাবে রক্তস্রোতে। তাহলে এখানে কি আছে, ব্লাড আছে। এখানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এটা ব্লাড। এই ব্লাডে এই অক্সিজেন গুলো কি হবে, যুক্ত হবে, যুক্ত হয়ে আবার দেখো এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, আমরা এগুলো জানি, এটা তোমরা নিশ্চয়ই পড়াচ্ছ 6th অধ্যায়ে আছে। হার্ট থেকে কি, হার্ট থেকে রাইট সাইড, হার্ট আর রাইট সাইড থেকে কি হয়, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড গুলো আসবে ফুসফুসে, আবার সেগুলো কি চলে যাবে কোথায়, হার্টে। হার্টে কোথায় যাবে, লেফট সাইড, যেখানে কি আছে বামরিন্দ আছে, এই বিশুদ্ধ ব্লাড গুলো ওখানে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি। আর এখানে যে প্রক্রিয়া হয় এটা, সেটি হচ্ছে ব্যাপন। কোন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কি ব্যাপন। ব্যাপনের মাধ্যমে এই বায়ুথলির মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কি হয়, গ্যাস বিনিময় হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, যেটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে আলোচ্য বিষয় আমরা সেখানে একটু যেতে যাচ্ছি। এখন প্রথম যে বিষয়গুলো আছে আমরা দেখেছি, এখন আমরা দেখব কিভাবে আমাদের ফুসফুস এই ব্রিদিং টেপ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ অনেকগুলো ছবি আঁকতে হবে। এখানে তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের বইতে সম্ভবত 7.05 সম্ভবত 7.05 এই ওদের প্রত্যেকটি ছবি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ছবিগুলো আরো সহজভাবে আঁকা যায়। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে। দেখো আমরা দুটি অবস্থা দেখব, শ্বাসক্রিয়া, একটা হচ্ছে প্রশ্বাস, আরটা হচ্ছে কি নিঃশ্বাস। একটা প্রশ্বাস দেখবো, একটা নিঃশ্বাস দেখবো। এই দুটি দিককে যদি আমরা আলাদা করে দেখতে চাই তাহলে দুটি আধা ছবি আঁকতে হবে, অর্থাৎ ফুসফুসের দুটি আধা অবস্থান আমাদেরকে দেখাতে হবে। দেখি আমরা তাহলে, দেখো আঁকার একটা সহজ আমি তোমাদের প্রক্রিয়া দেখাই। যদি আমরা খেয়াল করি, দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা নিলাম। প্রথমে আমি দেখো প্রথমেই আরেকটু সহজ করে আঁকার চেষ্টা করি, আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য। হ্যাঁ, একটু সমতল করে দিই। হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে আমাদের ডায়াফ্রাম। হ্যাঁ, উদর এবং বক্ষ গহ্বরের মাঝখানে যে পেশির স্তরটি আছে তার নাম হচ্ছে কি ডায়াফ্রাম। আগে আমরা ডায়াফ্রামটাকে ঠিক করে নিলাম। যেহেতু আমি প্রথম প্রশ্বাসটা দেখব, যেহেতু প্রশ্বাসের ছবিটা দেখব, এই কারণে এইভাবে আমি দেখিয়েছি। এবার দেখো কিভাবে আমি একটু প্রশস্ত করে চারপাশ থেকে এটাকে দেখাতে চাই। দেখো আগে আমি এইভাবে এঁকে ফেলেছি যাতে আমার অঙ্কনটা সহজ হয়। এখন আমি কি করব, দেখো এই বরাবর মাঝখানে যেটি আছে আমি একটু এই অংশটাকে একটু মুছে দিই। হ্যাঁ, দেখো ঠিক মাঝ বরাবর আমি এই যে মাঝ বরাবর যে ছবিটা আছে, এটা কিসের ছবি, এটি হচ্ছে আমাদের ট্রাকিয়ার ছবি। এখন ট্রাকিয়াটা কি দেখো উভয় পাশে ছড়িয়ে যাচ্ছে। দেখো আমি একটু বড় করে নিতে চাচ্ছি
যাতে সহজেই আমরা বোঝাতে পারি ফুসফুসটা কত প্রসারিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, তাহলে যে ফুসফুসটা আমরা দেখাতে চাচ্ছি সেটি কি হচ্ছে, বেশ প্রশস্ত। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অংশটি আমরা যদি একটু করি, তাহলে এই জায়গাটি হচ্ছে কি, এগুলি হচ্ছে আমাদের পরশুকা। এগুলি হচ্ছে কি শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে পরশুকা, অর্থাৎ বক্ষ পিঞ্জরের যে অস্থিগুলো আছে, যেগুলোকে আমরা একসাথে রিবস বলি, সেই পরশুকাগুলো দেখো এই। ঠিক আছে, আমরা একটা একটা অংশ আঁকার চেষ্টা করছি যেখানে প্রশ্বাস বায়ুটা কিভাবে প্রবেশ করে, অর্থাৎ অক্সিজেন কিভাবে প্রবেশ করে আমরা এখন দেখার চেষ্টা করব। আর এদিকে দেখো, একটু ভালো করে খেয়াল করো, উভয় পাশে কিন্তু দেখো, আমরা যদি একটু খেয়াল করে দেখো, আমাদের ফুসফুস কি হচ্ছে দেখো, চারপাশে কি হচ্ছে, বেশ প্রসারিত। এবং বাইরের দিকেও যদি আমরা একটু চিহ্নিত করতে চাই, দেখো এইভাবে আমরা চিহ্নিত করব, অর্থাৎ উপরে পাশে আমাদের কি, আমাদের যে গহ্বরটা, আমাদের যে বক্ষ গহ্বরটা যে প্রসারিত হয় প্রশ্বাসের সময়, তার জন্য আমরা এই চিহ্ন দিয়ে দেখিয়ে দিব। উপর দিকে প্রসারিত হচ্ছে, পাশে প্রসারিত হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং যে বিষয়টি, সেটি হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদাটা দেখো কিরকম হয়েছে, মধ্যচ্ছদার কি অবস্থা হচ্ছে দেখো। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, যেহেতু বক্ষ গহ্বরের আমাদের যে বক্ষ গহ্বর যে প্রসারিত হয়েছে, তাহলে বক্ষ গহ্বর প্রসারিত কখন হবে, দুইটি পেশি আছে আমাদের। একটি পেশি হচ্ছে কি ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। আরেকটি হচ্ছে কি দেখো, আর একটা অংশ আছে যেটাকে আমরা কি বলি, বক্ষ পিঞ্জরাস্থি। যে বক্ষ পিঞ্জরাস্থি আছে, সেই বক্ষ পিঞ্জরাস্থির যে পেশিটি আছে, তাহলে দুটি পেশি আছে। এই দেখো, একটি, এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল, বলো আমার সাথে, ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল পেশি। শিক্ষার্থী দেখো, ইন্টারকোস্টাল পেশি, যেটাকে আমাদের টেক্সট বুকে বলেছে বক্ষ পিঞ্জরাস্থি পেশি। এটা হচ্ছে আসলে কি ইন্টারকোস্টাল পেশি। আর একটা পেশি আমরা দেখছি, সেটার নাম কি, সেটির নাম হচ্ছে বলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম, এই যেটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তাহলে আমরা এখানে কি দেখছি, ডায়াফ্রামটাকে দেখছি কি, ডায়াফ্রাম এবং কি ইন্টারকোস্টাল পেশি হচ্ছে কি সংকুচিত। এই জায়গায় কি হয়েছে, সংকুচিত হয়েছে, যার ফলে এটা সমতল হয়ে গেছে। এটা দেখতে কিরকম, সমতল হয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে ডায়াফ্রাম যদি সংকুচিত হয়, সাথে সাথে যদি ইন্টারকোস্টাল আমাদের যে বুকের উভয় পাশে যে বক্ষপিঞ্জরস্থির যে পেশিটা আছে, এই দুটি যদি একসাথে সংকুচিত হয়ে যায়, তখন কি হবে, আমাদের বক্ষ গহ্বর প্রশস্ত হয়ে যাবে। তাহলে প্রশস্ত হলে কি হবে, প্রশস্ত হলে সেই জায়গায় বায়ুর চাপ কমে যাবে, বায়ুর চাপটা কমে যাবে, কিন্তু বাইরে বায়ুর চাপ কি বেশি থাকবে। ফলে এই উভয়ের মধ্যে কি হবে, একটা সাম্যাবস্থা বা স্বাভাবিক হওয়ার জন্য কি হবে, খুব প্রবল বেগে আমাদের যে শ্বাসনালী আছে, ট্রাকিয়ার ভেতর দিয়ে নির্মল বায়ু বা অক্সিজেন বাহিত বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করবে, এবং সেটা অবশ্যই কি ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে আমরা আরেকবার বলি, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে প্রশ্বাসের ছবি আমরা যেটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে শ্বাস গ্রহণ। তাহলে শ্বাস গ্রহণ আমরা কি গ্রহণ করছি, আসলে মূলত আমরা নির্মল বায়ুর সাথে বায়ু যেটা গ্রহণ করছি, তার সাথে অক্সিজেন আমাদের কোথায় আসছে, ফুসফুসে আসছে। তাহলে কিভাবে আসছে দেখো, এখানে আরেকটা খুব মজার বিষয় আছে, যেটি আমাদের এই শ্বাসক্রিয়া যে অংশটি টেক্সটে আছে, উল্লেখ করা আছে, তার দ্বিতীয় তৃতীয় লাইন যদি আমরা দেখি, সেখানে উল্লেখ করা আছে কি স্নায়বিক উত্তেজনা।
স্নায়বিক উত্তেজনা। তাহলে আমরা এখান থেকে একটা স্পষ্ট মেসেজ পাই, যেমন আমাদের হার্ট কিন্তু কি স্বয়ংক্রিয়ভাবে চলে, আমাদের আমাদের ইন্টেস্টাইন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে, কাজ করে, কিন্তু ফুসফুস কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। খুব ইম্পর্টেন্ট, এদিকটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে আমাদের যদি ফুসফুস যদি কি হয়, করোনা দ্বারা আক্রান্ত হয়, খুব দ্রুত এটা যদি ইনজুর হয়ে পড়ে, তাহলে তাকে অবশ্যই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়। এই কারণে এই ডিজিজটা অনেক বেশি জটিল, অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে, কারণ তাকে ভেন্টিলেশনের প্রয়োজন হয়, তাকে আইসিইউতে রাখতে হয়। কেমন? কারণ যখন ফুসফুস কি, কারণ আমরা জানি ফুসফুস কি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না, অর্থাৎ তাকে মস্তিষ্ক মেসেজ দিবে, তখন সে কাজ করার চেষ্টা করবে, আর যদি সেটা ইনজুর হয়ে যায়, সে নিজ থেকে আর কাজ করার সুযোগ নেই, তখন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে টিকিয়ে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমি তোমাদেরকে একটু দেখানো, যদি সময় আমার যদি হয় আজকে, আমি দেখাবো কিভাবে আমাদের মস্তিষ্কের কোন অংশ কিভাবে আমাদের ফুসফুসকে অ্যালার্ম করে, কিভাবে জানিয়ে দেয়, কিভাবে সিগন্যাল পাঠায়, এবং তখন ফুসফুস কিভাবে ক্রিয়াশীল হয়, আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে কি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি নিঃশ্বাস। শ্বাসক্রিয়ার দুটি ধাপ আছে, একটি হচ্ছে প্রশ্বাস আর হচ্ছে নিঃশ্বাস। এই প্রশ্বাস নিঃশ্বাস মিলে হচ্ছে শ্বাসক্রিয়া বা ব্রিথিং। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এই ছবিটা এঁকেছি যেভাবে, এই ছবিটা দেখো, তার বিপরীত একটা অবস্থা আঁকার চেষ্টা করছি। দেখো আমি প্রথমে কি করে নিয়েছি, এটি কিসের মতো বলো, এটা ধনুকের মতো, ধনুকের মতো করে নিয়েছি, কারণ আমি জানি এটি হচ্ছে কি, এটি যদি হয় প্রশ্বাস, এটি হচ্ছে নিঃশ্বাস, তাহলে এখানে যদি ডায়াফ্রামটা হয় সংকুচিত, তাহলে ওখানে হবে ডায়াফ্রামটা হবে প্রসারিত। আচ্ছা, তাহলে এটা সংকোচনের ফলে বক্ষগহ্বর কি হয়েছে, প্রসারিত, তাহলে এখানে কি হবে, এখানে আমরা একটু চাপা করে রাখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চারপাশ থেকে একটু চাপা করে তুলেছি, মানে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি এই চিত্রগুলো আঁকা খুবই সহজ, তবে তোমাকে চিন্তা করতে হবে কিভাবে তুমি করবে। তাহলে দেখো, আগে আমি ঠিক করে নিলাম এই ফ্রেমটি, তারপর এই জায়গায় কি আসবে, মাঝখান দিয়ে শ্বাসনালী, ইয়েস শ্বাসনালী। তাহলে শ্বাসনালী এসে কি হবে দেখো, জাস্ট ওইটার মতো দুই পাশে প্রবেশ করবে। এরপর কি হচ্ছে দেখো, আমরা তো আগেভাগেই জানি যে এখানে ফুসফুস অত প্রসারিত হবে না, এই কারণে দেখো আমরা ঠিক করে নিয়েছি। তাহলে এই দুটি ছবি দেখলেই আমরা বুঝতে পারছি, এই দুটি ছবি দেখলে বুঝতে পারছি আসলে প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে কোন জায়গায় এই পার্থক্যটা আছে। দেখো এখানে ডায়াফ্রামটি সমতল, আর এখানে ডায়াফ্রামটি কি ধনুক আকৃতি, ধনুক আকৃতি। তাহলে এটি কোন দিকে যাচ্ছে, দেখো উপরের দিকে। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, দেখো এটা কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, এটার বিপরীত, দেখো ঠিক বিপরীত। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, খুবই সোজা, খুবই সোজা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ডায়াফ্রাম হবে কিরকম, ধনুকাকৃতি, ধনুকাকৃতি। তাহলে ধনুকাকৃতি হয়ে আছে, ফলে কি হচ্ছে, এটি উপর দিকে উঠে গেছে। কোনটি, ডায়াফ্রাম বা মধ্যচর, খুবই গুরুত্বপূর্ণ একটি পেশি। আবার পাশাপাশি আটটা পেশি আমরা দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আটটা পেশি কি পেশি, আটটা হচ্ছে এই পেশিটা, যে পেশিটাকে আমরা কি পেশি বলছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো, এই পেশিটাকে তোমাদের বইতে দেখিয়েছে কি নামে, তোমাদের বইতে কি নাম দিয়েছে, তোমাদের বইতে বলছে কি বক্ষ পিঞ্জরাস্থি পেশি, বক্ষ পিঞ্জরাস্থি পেশি তোমার শ্বাসক্রিয়ার মধ্যে দেখবা এই নামটি দিয়েছে। আর এটাকে আমরা বলছি কি ইন্টারকোস্টাল, এই দেখো এই পেশি হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি। তাহলে ইন্টারকোস্টাল পেশিও কি হয়ে গেছে, হ্যাঁ দেখো প্রসারিত হওয়ার কারণে, আর ডায়াফ্রামও প্রসারিত হওয়ার কারণে কি হয়েছে, হ্যাঁ তার ভিতরে ওইটার বিপরীত হয়ে গেছে। কোন অংশটির, আমরা যেটা শ্বাস গ্রহণের অংশটা দেখেছি, প্রশ্বাস যেটি দেখেছি, তার বিপরীত অবস্থা হয়ে গেছে, ফলে ভিতরে বায়ুর চাপ বেড়ে গেছে। যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছে বক্ষগহ্বর, তাহলে বক্ষগহ্বর সংকুচিত হওয়া মানে হচ্ছে ডায়াফ্রাম প্রসারিত।
তাহলে এখানে ডায়াফ্রামটা কি হবে? হ্যাঁ, প্রসারিত। আর এখানে নিশ্চয়ই কি হয়েছিল? সংকুচিত হয়েছিল। সংকুচিত। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এটা ধনুকাকৃতি, এটা সমতল, এটা সংকুচিত, এটা প্রসারিত হয়েছে। তাহলে আমরা জানি এটা যদি প্রসারিত হয় তাহলে বক্ষগহ্বর কি হবে? সংকুচিত হবে। আর যদি এটা প্রসারিত, এটা সংকুচিত হয়, তাহলে বক্ষগহ্বর প্রসারিত হবে। তাহলে দুটি বিপরীত প্রক্রিয়া। এর ফলে কি হবে? এখানে বায়ুর চাপ কমে গেছে আর এখানে বায়ুর চাপ বেড়ে যাবে। তাহলে কি হবে? বায়ুর চাপ যদি বেড়ে যায়, হ্যাঁ, সেই উষ্ণ বায়ুগুলো কি হবে? ভিতর থেকে বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। দেখো এই কারণে দেখো, এটি আমরা যদি এটাকে একটু খেয়াল করি আর এটা যদি একটু খেয়াল করো, তাহলে দেখো ভিতরে অনেক প্রসারিত, ফলে এখানে বায়ুর চাপ কম, এখানে বায়ুর চাপটা বেশি, ফলে এখান থেকে বায়ু আস্তে করে কি হবে? দেখো উষ্ণ বায়ু বেরিয়ে যাবে কোন পথ দিয়ে? ট্রাকিয়া দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? শ্বাস ত্যাগ, অর্থাৎ নিঃশ্বাস। অর্থাৎ এর ফলে কি বেরিয়ে গেল? এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা চাইলে পরীক্ষায় সহজভাবে, তোমাদের বইতে যে ছবিটা দিয়েছে দুজন মানুষের ছবি দিয়ে, অর্থাৎ একজন মানুষের দুইটা অবস্থা দিয়ে ছবি দিয়ে, যে ছবিটা, এটা খানিকটা জটিল। এই কারণে জটিল, ওখানে মানুষের একটা অবয়ব এঁকে, বক্ষগহ্বর সহ একটা মানুষের অবয়ব এঁকে দেখাতে হয়। কিন্তু তার চেয়ে সহজ হচ্ছে এই প্রক্রিয়াটি। তুমি খুবই সহজে এই ছবিটা এঁকে তুমি কি করতে পারো? তোমার পরীক্ষায় তোমার অ্যান্সারটাকে কমপ্লিট করতে পারো। তাহলে আমি আরেকবার একটু দেখি। তাহলে এখানে যদি শ্বাস গ্রহণ হয়, এখানে হবে শ্বাস ত্যাগ। তাহলে দুটির মধ্যে এখানে মূল তফাৎটা তৈরি করে দিয়েছে কে? পেশি। দুই ধরনের পেশি আছে, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, যেটাকে আমরা বক্ষ পিঞ্জরস্থি পেশি বলছি। আরেকটা হচ্ছে ডায়াফ্রাম, উদরগহ্বর এবং বক্ষগহ্বরের মাঝখানে যে পেশির স্তরটি আছে, যাকে আমরা মধ্যচ্ছদা, এটা একটা ছাতার মতো কাজ করে, আমব্রেলার মতো কাজ করে। যদি তুমি দেখো, এটি একটি ছাতার মতো কাজ করে। অর্থাৎ এটা শ্বাস ত্যাগ এবং গ্রহণের সময় কি হয়? এটা হাঁপুড়ের মতো কাজ করে, ঠিক আছে? যার ফলে এটা যদি প্রসারিত হয়, তার বুকের গহ্বরটি সংকুচিত হয়ে আসবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই সেখানে চাপ বেড়ে যাবে, ফলে সেখানে জমাকৃত কি কার্বন ডাইঅক্সাইড বা উষ্ণ যে বায়ুটা আছে, সেটা শ্বাসনালী দিয়ে ট্রাকিয়া দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। আর এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে ডায়াফ্রাম এবং কি ইন্টারকোস্টাল পেশিটা কি হয়েছে? সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার কারণে কি হয়েছে? সেখানে বায়ুর চাপটা কমে গেছে, কিন্তু বাইরের বায়ুর চাপ বেশি হওয়াতে সেখানে কি হয়েছে? প্রবল বেগে বায়ু প্রবেশ করেছে, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত বায়ু প্রবেশ করেছে। এর ফলে কি হয়েছে? এই বায়ু যে অ্যালভিউলাস বা অ্যালভিউলি গুলো আছে, সেই চেম্বারগুলো পরিপূর্ণ হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মূল পার্থক্যটা হচ্ছে, দেখো ডায়াফ্রামটা যদি সংকুচিত হয় তাহলে এটা প্রসারিত হবে, বক্ষগহ্বরটি প্রসারিত হবে। আর ডায়াফ্রামটা যদি প্রসারিত হয়, বক্ষগহ্বরটা কি হবে? সংকুচিত হবে। তাহলে প্রসারিত হলে বায়ুর চাপ কমবে, আর যদি সংকুচিত হয় বায়ুর চাপ বেড়ে যাবে। ফলে যেহেতু সংকুচিত হয়েছে, বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে নিঃশ্বাস বায়ু বেরিয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি নিঃশ্বাস, এটাকে বলতে পারি প্রশ্বাস। এই নিঃশ্বাস এবং প্রশ্বাস, এই দুটি ধাপ একসাথে একটা ছন্দবদ্ধভাবে চলতে থাকে, আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্রিদিং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই সঠিকভাবে ব্রিদিং করতে পারি না, শ্বাসক্রিয়াটা করতে পারি না। অর্থাৎ আমরা আমাদের যে বক্ষগহ্বরে যে ফুসফুসগুলো আছে, ফুসফুসের যে হিউজ পরিমাণ যে ছোট ছোট কুঠুরিগুলো আছে, বায়ু কুঠুরিগুলো আছে, যেগুলোকে অ্যালভিউলাস বলি আমরা, সেই চেম্বারগুলো যে পরিপূর্ণ করতে হয় বাতাসে। কারণ আমরা জানি আমাদের সবচেয়ে পুরো শরীরের কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারই হচ্ছে অক্সিজেন। আর যদি আমরা ব্রিদিংটা ঠিক মতো না করি, তাহলে সঠিকভাবে অক্সিজেন সাপ্লাই হবে না আমাদের বডির সমস্ত কোষকলাতে, ফলে সেখানে ঠিক মতো অন্তঃশ্বসনটি হবে না। আর আমরা জানি সেই অন্তঃশ্বসনের ফলে কি প্রডিউস করে কোষ? সেখানে কি জেনারেট হয়? এনার্জি জেনারেট হয়। এই কারণে এই ব্রিদিং সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। আমি তোমাদের শুরুতেই বলেছি, করোনা ভাইরাস এই জায়গাটাকে অ্যাটাক করছে, এবং যারা সুস্থ হয়ে কামব্যাক করছে, ফিরছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলে এটা দেখানো হচ্ছে যে কিভাবে ব্রিদিং করতে হবে। কারণ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পরেও কিন্তু অনেকে দীর্ঘদিন এই ফুসফুসের সমস্যায় জর্জরিত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন।
তাহলে সেই জায়গায় আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যদি একটা ছন্দবদ্ধভাবে যদি নিয়মিত আমরা যদি কি করতে পারি, আমরা যদি ব্রিদিংটা করতে পারি, চালাতে পারি, তাহলে ফুসফুস হতে আবার সক্রিয় হবে, আবার শক্তিশালী হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটি হচ্ছে এই প্রক্রিয়াটি, এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস, যেটাকে আমি ব্রিদিং বলছি, শ্বাসক্রিয়া বলছি, হ্যাঁ, এটি কিন্তু তোমাদের টেক্সট বুকে দেখবে, তোমাদের টেক্সট বুকে ছোট্ট একটা লাইনে একটু করে লিখে দিয়েছে। এটা হচ্ছে কি আমাদের কি স্নায়বিক একটা তাড়না, স্নায়বিক একটা উত্তেজনার ফলে হয়। আমি আগেও বলেছি আমাদের হার্টকে কিন্তু স্নায়বিক কোনো তাড়না লাগছে না, মস্তিষ্ক থেকে কোনো কি এখানে সিগন্যাল যেতে হচ্ছে না, সে অটোনমিক কাজটা চালাচ্ছে। কিন্তু ফুসফুস এরকম নয়। তাহলে এখন আমরা দেখব কিভাবে ফুসফুসের এই মেসেজটি দে মস্তিষ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু তোমাদের বইতে শুধু একটা লাইনে উল্লেখ করেছে, খুব বেশি ব্যাখ্যা বিবৃতি নেই। তবু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি একটু দেখাতে চাই। দেখো, আমরা জানি আমরা যদি একটু খেয়াল করি আমাদের মস্তিষ্কে, দেখো এই অংশটাকে আমরা গুরু মস্তিষ্ক বলছি, হ্যাঁ, সেরেবেলাম। আর এখানে আছে আমাদের, দেখো এত কিছু এখন দেখাচ্ছে না, কারণ এটা আমাদের দশম অধ্যায়ে আমরা যখন পড়বো তখন দেখবো। এই যে অংশটি আছে পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ, এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি পন্স। এটি হচ্ছে পন্স। দেখো, পন্সের এই অংশটি, যেটাকে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি, সেটি হচ্ছে কি আসলে, এটি হচ্ছে মেডুলা। এটি হচ্ছে কি মেডুলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন দশম অধ্যায় পড়বো তখন এই অংশগুলোকে আমরা, খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা ছবি এঁকে আমরা ব্যাখ্যা বিবৃতি করতে পারবো। আজকে আমরা যেটা দেখতে চাই, আজকে এই ছবিটাকে আমি দেখাতে চাচ্ছি মস্তিষ্কে যে পশ্চাৎ মস্তিষ্কে যে পন্স এবং মেডুলা আছে, এই পন্স এবং মেডুলাই কিন্তু কি আমাদের এই ব্রিথিংকে কি করে ভূমিকা রাখে, সিগন্যাল পাঠায়। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে দুই জোড় কি আছে, কেন্দ্র। দেখো, দুই জোড় এখানে কেন্দ্র দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই অংশটি হচ্ছে কি, এখন যেটা দেখিয়েছি এটি হচ্ছে পন্স, এটি হচ্ছে কি পন্স। এরপরে যেটি দেখবো আমরা, এরপরে যে অংশটি, সেখানেও কি আছে, দুই জোড়। দেখো, তাহলে এটাকে বলা হচ্ছে কি, দেখো এটাকে বলা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এটি হচ্ছে কি নিঃশ্বাস কেন্দ্র। শিক্ষার্থীরা একটু দেখো, এটা নাম হচ্ছে কি নিঃশ্বাস কেন্দ্র। তাহলে এটা নাম হবে কি প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্র। তাহলে মস্তিষ্কে দেখো এই অংশটিকে তাহলে আমরা কি বলতে পারি, এটি হচ্ছে মেডুলা। এটি কি মেডুলা, এটি মেডুলা, আর এটি হচ্ছে কি পন্স। তাহলে পন্সে দুই জোড়, এখানে দুই জোড় কি আছে, কেন্দ্র আছে মস্তিষ্কে। দেখো, তাহলে আমাদের টেক্সট বুকে যে উল্লেখ করেছে যে শ্বাসক্রিয়াটি মূলত সিগন্যাল পাচ্ছে থেকে, শ্বাসক্রিয়ার জন্য ফুসফুস, ব্রিদিং এর জন্য মস্তিষ্ক থেকে। কিভাবে বলা হয়েছে বইতে বলা হয়েছে, তোমার টেক্সটে বলেছে যে স্নায়বিক উত্তেজনা, স্নায়বিক উত্তেজনা। জাস্ট এইটুকু আছে আমাদের টেক্সট বুকে। তাহলে সেই স্নায়বিক উত্তেজনা আমাদের যে কেন্দ্রীয় মস্তিষ্ক আছে তার কোন জায়গা থেকে আসছে বলো? একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে কি মেডুলা। তাহলে মেডুলার এই দুটি কেন্দ্রকে বলা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে। আর এই দুটিকে কি বলা হচ্ছে, দেখো এই দুটিকে বলা হচ্ছে নিউ, এটা নাম হচ্ছে কি নিউমোট্যাক্সিক, বলো নিউমোট্যাক্সিক। আর এটি হচ্ছে আচ্ছা সরি, আমি একটু মুছি, এটি হচ্ছে অ্যাপনিউস্টিক। দেখো অ্যাপনিউস্টিক। তাহলে এটি একটি কেন্দ্র, এটি একটি কেন্দ্র।
এটির নাম হচ্ছে কি নিউমোট্যাক্সিক, আর পরটা হচ্ছে অ্যাপনিউস্টিক। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, কারণ আমরা দেখতে দেখতে ক্লাস 10 শেষ করে আমরা কদিন পরে একাদশ শ্রেণীতে যাচ্ছি। তো এই কারণে একটু 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 করে টেক্সট বুকের পাশাপাশি টেক্সট বুকের কোনো কোনো বিষয় আছে যেগুলোকে আমরা মাঝে মধ্যে একটু একটু অন্যভাবে আমরা একটু আলোচনা দিতে পারলে, তাহলে আমরা এটার সাথে আমরা একাদশ এবং ক্লাস 10 এবং একাদশের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে পারবো। তা নাহলে দেখা যাবে অনেক সময় ক্লাস 9-10 এর এই বইটি কিন্তু যখন তুমি শেষ করে একাদশ শ্রেণীতে যাবে তখন দেখা যাবে অনেক তফাৎ হয়ে যায়। এই জন্য আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে এখন যদি আমরা দেখি, দেখো আমরা এখানে দেখাতে চাচ্ছি ফুসফুস। হ্যাঁ, এবার দেখো কিভাবে হচ্ছে। এটির সাথে দেখো এটির যোগাযোগ আছে, এটির সাথে এটির যোগাযোগ, এটির সাথে এটির যোগাযোগ, আবার এটির সাথে যোগাযোগ, এটি আবার এটির সাথে যোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সময়ের কারণে খুব বেশি আলোচনা যেতে চাচ্ছি না। আর তাছাড়া এটি তোমাদের বইতে ওইভাবে নেই, শুধু বইতে লেখা আছে কি তোমাদের নার্ভাস সিস্টেম এখানে কাজ করে, অর্থাৎ স্নায়ু কাজ করে, উত্তেজিত করে তোমাকে, তোমার ফুসফুসটিকে কার্যক্ষম করার জন্য। তো আমরা এখন সেই জিনিসটা দেখার চেষ্টা করছি। দেখো তাহলে পরে এখান থেকে সরাসরি কোথায় চলে আসবে, আমরা যদি দেখি এই প্রশ্বাস কেন্দ্রটি, অর্থাৎ এখানে যদি এখানে দেখো এখানে এটির নাম কি দেখো, আর এটি দেখো এটির নাম কি, এটির নাম হচ্ছে মধ্যচ্ছদা, আর এটির নাম কি, এটির নাম হচ্ছে কি ইন্টারকোস্টাল কি পেশি। তাহলে এই দুটি পেশি দেখো, এই দুটি পেশি যদি উত্তেজিত হয়, উত্তেজনা যদি তৈরি হয়, তাহলেই পরে কি করবে, সে ব্রিথিংটি করবে। এই কারণে দেখো হ্যাঁ, এখানে যদি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ রক্তের মধ্যে যদি আমরা যদি একটু খেয়াল করি, এখানে যদি রক্তের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়, তাহলে মেসেজটি যাবে কোথায়, ফুসফুস থেকে মেসেজটি কোথায় যাবে, দেখো ফুসফুস থেকে মেসেজটি যাবে প্রথম কোথায়, এই বলো অ্যাপনিউস্টিক কে নিয়ে যাবে, এই যেটা যাচ্ছে সেটাকে কে নিয়ে যাবে, সেটাকে নিয়ে যাবে যে স্নায়ু, তার নাম হচ্ছে ভেগাস। বলো নাম কি, ভেগাস স্নায়ু। এই ভেগাস স্নায়ুটি এই মেসেজটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে। তখন কি করবে, এই অ্যাপনিউস্টিক মেসেজ দিবে কাকে, এই অ্যাপনিউস্টিক মেসেজ দিবে প্রশ্বাসকে। প্রশ্বাস যে কেন্দ্রটি আছে সেই প্রশ্বাস কেন্দ্র এই মেসেজ নিয়ে যাবে কোথায়, দেখো কোথায় নিয়ে গেল, দেখো মেসেজ কোথায় নিয়ে এসছে, মধ্যচ্ছদাতে, অর্থাৎ যেটাকে আমরা কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, এটা কি ডায়াফ্রাম। আর মেসেজ নিয়ে আসবে কোন পেশিতে, ইন্টারকোস্টাল বা বক্ষপিঞ্জরস্থির যে পেশি, এই দুই পেশিতে মেসেজটি নিয়ে আসবে। তখন কি হবে, তখন ওই উত্তেজনার ফলে প্রশ্বাস বায়ু, অর্থাৎ এটি কি করবে, এটি সংকুচিত হবে। এই দুটি সংকুচিত হলে, সংকুচিত যদি হয়ে যায় তাহলে সেখানে কি হবে, সেখানে বায়ুর চাপ কমে যাবে, ফলে প্রচুর পরিমাণে সেখানে বায়ু প্রবেশ করবে। আবার ঠিক একই সময় কি হবে, এটা আবার নিঃশ্বাস কেন্দ্র যখন কি হবে, নিঃশ্বাস কেন্দ্র অথবা অ্যাপনিউস্টিক যখন কি করবে, তখন তার কর্ম শেষ করবে, সেটা আবার পৌঁছাবে কোথায়, এই নিঃশ্বাস কেন্দ্রে। তখন কি হবে, তখন আবার তার বিপরীত প্রক্রিয়াটি স্টার্ট হবে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে বলেছিলাম আমরা শ্বাস ত্যাগ। তখন আবার কি হবে, শ্বাস ত্যাগের প্রক্রিয়াটি হবে। হ্যাঁ, এই ছবিটার ব্যাখ্যা করতে গেলে না অনেক সময়ের বিষয় আছে, আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যাতে যেতে চাচ্ছি না, শুধু তোমাদের এইটুকু কনসেপ্ট দিতে চাচ্ছি। তোমাদের যে টেক্সট বুকে লেখা আছে যে স্নায়বিক উত্তেজনা, তাহলে সেই স্নায়বিক উত্তেজনা কোথেকে আসছে, আমাদের কেন্দ্রীয় মস্তিষ্ক। কেন্দ্রীয় মস্তিষ্কের কোন জায়গা থেকে, পশ্চাৎ মস্তিষ্ক, যেখানে কি আছে, পন্স মেডুলা আছে। পন্সে আছে কি আছে নিউমোট্যাক্সিক এবং অ্যাপনিউস্টিক, আর মেডুলাতে আছে নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র। আর একটি স্নায়ু আছে যা ফুসফুসে যখন হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত কি থাকবে, ব্লাড, তখন এই মেসেজটি ফুসফুস থেকে নিয়ে যাবে ভেগাস, কোথায়, অ্যাপনিউস্টিকে। অ্যাপনিউস্টিক কাকে দিবে, প্রশ্বাসকে। তখন কি করবে, তখন সংকুচিত হয়ে যাবে পেশি দুটি, ঠিক আছে। তখনই কি হবে, তখনই বাইরে থেকে হিউজ পরিমাণে বায়ু প্রবেশ করবে কোথায়, আমাদের ফুসফুসে, যেটাকে আমরা কি বলছি, শ্বাস গ্রহণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে আমার এই প্রথম ক্লাস ছিল, আজকে এই প্রথম ক্লাসটিতে আমি এই চ্যাপ্টারকে বাছাই করার পেছনে কারণটা হচ্ছে, আমার ইচ্ছে ছিল তোমাদের 10ম বা 11 বা আরো পেছনের অধ্যায়গুলো পড়ানোর জন্য, কিন্তু হঠাৎ করে আমার মাথায় এসেছে
যে প্রথম ক্লাস তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ ডাক্তার খাসুই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা প্রাসঙ্গিক, মানে এখন যেহেতু করোনা ভাইরাসের একটু ঝামেলার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো এই কারণে আমাদের এই অর্গানগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা জরুরি। তাহলে পরে শুধু পরীক্ষার জন্য নয়, যেন আমরা সার্ভাইভ করতে পারি, যেন আমরা আমাদের সম্পর্কে যেন বুঝতে পারি এবং কঠিন সময়টা যেন আমরা সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারি, এই কঠিন সময়টা যেন আমরা কি করে পার করতে পারি। ঠিক আছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা করোনা পজিটিভ হয়েছে এবং বাসায় সুস্থ হয়ে ফিরে এসেছেন, তাদেরকে যেন আমরা বলতে পারি ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেন সঠিকভাবে আমাদের ব্রিদিংটা করি। তাহলে পরে কি এটা একটা এক ধরনের ইয়োগা যদি আমরা সঠিকভাবে যদি দিনে কমপক্ষে 6 বার যদি নিজে বুক ফুলিয়ে যদি আমরা আমাদের যদি ব্রিদিংটা আমরা করি দিনে 6 বারে, প্রতিবারে 4 থেকে 6 বার করে, তাহলে কি হবে, আমাদের ফুসফুস শক্তিশালী হবে এবং হিউজ পরিমাণ বিশুদ্ধ অক্সিজেন আমাদের রক্তে মিশে যাবে। ফলে সেই অক্সিজেন আমাদের কোষকলাকে সমৃদ্ধ করবে এবং সেখানে অন্তঃশ্বাসনের ফলে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হবে। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়গুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটিকে আমি কন্টিনিউ করতে, এটা শেষ করে তারপর আমি পেছনের দিকের অধ্যায়গুলোতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আমি চেষ্টা করব যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে চেঞ্জ হয়, রক্তের মাধ্যমে কিভাবে হার্ট থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার কেমন বিশুদ্ধ হয়ে হার্টে আসে, অর্থাৎ অক্সিজেন শোষণ এবং কার্বন ডাইঅক্সাইডের নিষ্কাশন, এই প্রক্রিয়াটাকে আমরা দেখার চেষ্টা করব। তো এইটুক পর্যন্ত থাক। এরপর তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমরা আশা করছি সবাই জয়েন করবে এবং দেখবে, উপকৃত হবে। আর পাশাপাশি তোমাদের প্রথম ক্লাস আমি কোনো ধরনের হোমওয়ার্ক দিতে চাচ্ছি না, শুধু অনুরোধ করব এই চ্যাপ্টারে যে সমস্ত ছবি আছে, চিত্র আছে, প্রত্যেকটি চিত্রকে তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। কেমন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা এসএসসি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি। তো আজকে এই পর্যন্ত থাক। আশা করছি তোমরা ক্লাসটিকে করে উপকৃত হবে এবং এখানে যদি কোনো কিছু যদি সময়ের কারণে বাদ পড়ে যায়, আমি পরবর্তী ক্লাসে সেটা চেষ্টা করব যুক্ত করে দিতে। তো থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।